মিসির, তুমি হঠাৎ এখানে কেন এলে? সারিকা ভীষণ অবাক হয়েছে। স্বামীর সাথে তার শেষ কথা হয়েছিল আজ সকালেই, কিন্তু বরিশালে আসার ব্যাপারে কিছুই জানায়নি। আর জন্মদিন নিজেই সেটা বেমালুম ভুলে বসেছে। সারিকা মিসির কয়েক পা এগিয়ে এলো। তার চেহারা নমনীয়, ঠোঁটে মৃদু হাসি। কেন, ভুল কিছু করে ফেলেছি? একটি ঢোক গিলল সারিকা, মাথা দোলালো। টেবিল থেকে ফুলের বুকেটা তুলে নিয়ে আরেক দফায় ঘ্রাণ নিয়ে জোরপূর্বক একটু হাসলো। না, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তুমি অনেক ব্যস্ত আমি জানি। এত কিছু না করলেও চলতো। মিসির এগিয়ে এসে সারিকার পাশে দাঁড়ালো। ব্যস্ততা তো নিত্য সঙ্গী, তাতে পরিবারের জন্য সময় বের করা না করতে পারাটা ব্যর্থতা। থ্যাঙ্কস, তুমি নিশ্চয়ই ক্লান্ত। আসো, কাপড় পাল্টে বিশ্রাম নেবে কিছুক্ষণ, আমি খাবার দিচ্ছি। সারিকা ফুলের বুকেটা নিয়েই রুমের দিকে হাঁটা দিল। ভেবে নিল মিসির তাকে বরাবরের মতন নিঃশব্দ অনুসরণ করবে, কিন্তু মিসির গেল না। স্বাভাবিক নয়নে তাকিয়ে দেখল মেয়েটা কত ভাবলেশীন। পছন্দের মানুষের উপহারে মেয়েরা খুশি হয়, অনেক উত্তেজিতও থাকে। অন্তত সারিকা সেই ধরনের মেয়ে সে জানে। অথচ মিসিরের এমন হঠাৎ করে সারপ্রাইজ দিতে উদয় হওয়ার ব্যাপারটা সারিকাকে খুব একটা প্রভাবিত করতে পেরেছে বলে মনে হয় না। নিজের জায়গায় দাঁড়িয়ে মলিন হাসল সে। ঠিক এমনই সময়ে উপর তলা থেকে তীক্ষ্ণ কান্নার আওয়াজ ভেসে এলো। উভয় জমে গিয়ে মাথা তুলে তাকালো। কিছুক্ষণ বাদেই সিঁড়ির মাথায় উদয় হলো সুগন্ধ, চেহারায় মৃদু আতঙ্ক। বাবু তো কাঁদতেছে। সুগন্ধ আর বলতে দেরি, কিন্তু সারিকার ছুটে যেতে দেরি হলো না। মিসিরও দাঁড়িয়ে থাকলো না, পিছু পিছু গেল। উপরের রুমে বিছানায় শুয়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে যান। এক হাত দিয়ে নিজের মাথার চুল নিজেই টেনে ধরেছে। সেই ব্যথায় নিজেই কেঁদে অস্থির। একটি দীর্ঘশ্বাস ফেলল সারিকা। ফুলের বুকেটা একপাশে শোকেসের উপর রেখে দিয়ে দ্রুত এগিয়ে গেল ইজানকে কোলে নিয়ে। যত্ন করে আঙ্গুলগুলো ছাড়িয়ে নিতে নিতে হালকা তালে বকে গেল। এই ব্রেইন নিয়ে এসেছে আমার বংশের চেরাগ হতে। একেই বলে খাল কেটে কুমির না আসলে কুমিরের লেজ ধরে জোর করে টেনে আনা। আবা ইজান নিজের তৈরি করা বিপদ থেকে নিজেই ছাড়া পেয়ে শান্ত হয়ে গেল। নীরবে ফোপাতে ফোপাতে ফুপির কাঁধে মুখ গুজলো। সারিকা তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে হাঁটতে লাগলো আর বলে গেল, না না, এই যে ফুপ্পিমণি এইখানে। ইজান ইজ এ স্ট্রং বয়। কে সাহসী? ইজান সোনা সাহসী। কে ভালো বেবি? আম্মুর কুচুপু সোনা ভালো বেবি। মিসির অদূর থেকে স্ত্রীর কাণ্ড দেখে গেল। তার কপালের ভাঁজ মিলিয়ে গেল। চোখের দৃষ্টিতে আরাম ভর করল। কেন যেন কিছুটা বেশি মনোযোগ দিয়েই সে দৃশ্যটি দেখে গেল। সারিকা তার বুকে লেপ্টে থাকা ছোট্ট ইজান তাকে ভিন্ন একটি কাল্পনিক দৃশ্যের কথা মনে করিয়ে দিল। যদি তাদের দুজনের মাঝে সবটা অন্যরকম ভাবে হতো, তবে কি তাদেরও এমন একটা সন্তান থাকতো? সারিকাকে নিজের সন্তানের মা রূপে দেখা কি এতটাই অসম্ভব? প্রত্যেকটা পুরুষই বোধহয় জীবনে এমনই একটা পর্যায়ের ভিতর দিয়ে যায়, যখন তার সন্তান নিয়ে অগাধ মায়া এবং সুপ্ত বাসনা সৃষ্টি হয়, যেমনটা এখন মিসিরের হচ্ছে। আর চোখে মিসির তাকালো সুগন্ধার দিকে। এজালের কান্না থেমে যাওয়ায় অস্বস্তি পেয়েছে মেয়েটি। মিসির গলা খাকারি দিয়ে বলল, আমার জন্য এক কাপ চা বানিয়ে দিবি সুগন্ধি? সুগন্ধা ঘুরে তাকালো। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে মিসির তার সাথে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ করে সুগন্ধি বলে ডাকে। তাতে কেমন যেন ভাই সুলভ আদর মেশানো। এই লোকটাকে খুব পছন্দ তার। মুখটা দেখলেই কেমন যেন সম্মান আসে। সুগন্ধা মুচকি হেসে বলল, এখনই যাইতেছি ভাইয়া। দ্রুত রুম থেকে বেরিয়ে গেল সে। মিসির সংক্ষিপ্ত একটি নিঃশ্বাস ফেলে ঘুরে তাকালো। ধীরে ধীরে এগিয়ে গেল স্ত্রীর কাছে। সারিকা তখন জানালার কাছে গিয়ে দাঁড়িয়েছে। তার কাঁধে মাথা রেখে নির্ঘুম ইজান ড্যাব ড্যাব করে শূন্যের উদ্দেশ্যে চেয়ে আছে। মিসির সন্নিকটে দাঁড়ালো। একটি হাত তুলে আলতোভাবে ছুঁয়ে দিল ইজানের গায়ে গো। ছোট্ট শিশুটি তার হাতের লম্বা তর্জনী আঙ্গুলটা আঁকড়ে ধরল তৎক্ষণাৎ, যেন অতি আকর্ষণীয় খেলনা সেটি। একগাল হাসল মিসির, ঝুঁকে ইজানের কপালে আলতো চুমু খেলো, নিজের আঙ্গুলটা উৎসর্গ করলো তার খেলায়। সারিকা গোটা ঘটনা নিঃশব্দে চেয়ে দেখলো। মিসির কাজ কেমন যেন একটু অন্যরকম দেখাচ্ছে বলে মনে হলো তার। তোমাকে আজকে ভাবুক দেখাচ্ছে। মন্তব্য না করে পারল না সে। মিসির ইজানের দিকে চেয়ে জবাব দিল, ভাবলে ভাবুক দেখাতেই পারে। কি ভাবছো? তোমাকে মায়ের রূপে দেখতে কেমন লাগতে পারে সেটা। সারিকা স্তব্ধ হয়ে গেল। নেড়েটা আঁখি মেলে চেয়ে থাকলো স্বামীর মুখের দিকে। মিসির মুখ তুলে তার চোখে নিজের দৃষ্টি মিলিয়ে দ্বিতীয় দফায় বলল,
আমার কেন যেন মনে হয় আমি যতটা নড়বড়ে বাবা হব, তুমি তো ঠিক ততটাই ভালো মা হবে সারিকা। ওই মুহূর্তে সারিকার মুখ থেকে আর একটা শব্দ উচ্চারিত হলো না, পারল না সে। বুকের ভেতর ক্রমশ একটা ভারী চাপ জেঁকে বসলো তার। পার্টি এখন তুঙ্গে। সত্যিকারের ডিজে পার্টি ঠিক কেমন হয় তা একবার দুবার টিভিতে দেখলেও নিজের চোখ কখনো দেখা হয়নি ইরামের। আজ দেখে নিল হলের ভেতর যেন একটি কনসার্ট চলছে। প্রচলিত জনপ্রিয় গানগুলোকে এডিট করে এমনভাবে বিট এবং মিউজিক কম্পোজ করা হয়েছে যে কানে গেলে আপনা আপনি মানুষের নাচ উঠে যায়। এই কম্পোজিংয়ের কাজটা সূক্ষ্ম সকলে পারে না, তাই সবাই ডিজে হয় না। যদিও এই দেশে ডিজে মানেই একটা ভ্রান্ত ধারণা, কারণ এই দিকটা এখনো নতুন। সাইবানের কল্যাণে এই প্রফেশন নিয়ে অবসরে অনলাইনে বেশ ঘাটাঘাটি করা হয়েছে ইরামের। এদেশে ডিজে মানে মানুষ সহজ কিছু ভাবে, অ্যাপ দিয়ে তালের বিট বসিয়ে বিয়ে বাড়ির মিউজিক বক্সে ছেড়ে দিলেই হয়। অথচ জিনিসটা মোটেও তেমন না। ডিজে আর ৫ জন শিল্পীদের মতোই একজন আর্টিস্ট ইচ্ছামতো বিট বসালেই হয় না, বরং তার ভেতরেও নিজস্ব সৃজনশীলতা থাকতে হয়। সব মিউজিক মানুষের মনে দোলা দেয় না, সে যতই বিট হোক না কেন। এর নির্দিষ্ট সমীকরণ ডিজেই বোঝে, জানে, চর্চা করে। সামনের বিশাল কন্ট্রোল প্যানেলের হাজার হাজার বোতাম সারাটা সময় জুড়ে এমনই স্টাইলে হচ্ছে জন্য নড়াচড়া করে না সে। গণিতের মধ্যে একখানাও সূত্র আছে, কোনো বোতাম কতটুকু সরালে মিউজিক কতটুকু চড়া হবে, কতটুকু কমে আসবে, এই হিসাবটা যে আয়ত্ত করতে পারে সেই সফল। সফলতার ঊর্ধ্বে কিছু থাকলে এক্ষেত্রে সাইবান সেটাই লাল নীল বাতির ঝলমলে চোখে মাঝে মাঝেই ধাঁধিয়ে যাচ্ছে ইরাবের। তবু সে দেখছে চারপাশের উন্মাদনা। সাইবান অন্য কোনো মিউজিক বাজাচ্ছে না, বরং নিজের কম্পোজ করা একটা ট্রাক চালিয়েছে, তাতেই সবাই বাঁধনহারা পাখির মতন নেচে চলেছে। তালে তালে ইংরেজি আর উদ্ভট ফ্রেঞ্চের মতন মিশ্রিত কোনো একটি ভাষায় কি যেন লাইন বলে যাচ্ছে। ইরামের যে ভালো লাগছেন তা না, কিন্তু খুব একটা খারাপও লাগছে না। তবে এই ধরনের অতিরিক্ত লম্ফঝম্পটা তার ঠিক পছন্দ নয়। স্টেজের উপরে সাইবান লালচে আলোয় কেমন যেন আবেদনময় দেখাচ্ছে তাকে। বিশেষ করে জ্যাকেটটা খুলে ফেলায় এখন শুধু পোলো শার্ট পরনে, তাতে শক্তিশালী বাহুচড়া একেবারেই উন্মুক্ত। টানা ঘন্টা দুয়েক লাফালাফি করার এবং অন্যান্যদের আনন্দ দিতে ঘুরে ঘুরে নেচে চলার কারণে তার শরীরে ঘাম জমেছে। শার্টের বুকের দিকটা একেবারে লেপ্টে দিয়েছে। কপালের চুলগুলো আধভেজা হয়ে লুটিয়ে আছে। লালচে আলোয় দৃশ্যটা ইরামের নিজের কাছে কেমন মোহনীয় লাগছে, অন্যান্যদের কথা তো বাদ। স্টেজের উপরে এবং চারপাশে মেয়েরা ঘুরে ঘুরে নাচছে। বিশেষ করে অনেকেই সাইবানের একেবারে গা ঘেঁষে চলে গিয়েছে। ডিজে হিসেবে তো কারো আনন্দে বাধা দেওয়ার সুযোগটা নেই এখানে। নিরাম সে সব সমস্ত ভিডিও রিসার্চ করার সময় দেখেছে, তাতে এর চেয়েও বাজে অবস্থা দেখেছে অ্যালকোহল, ছেলেমেয়েদের ভায়াপনা। কিন্তু এই পার্টিতে সেসব নেই। এখানে শুধু উন্মাদ নৃত্য করার জায়গায় আছে। প্রয়োজনে ড্রিঙ্কস চাইলে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে। তবুও সাইবানের সঙ্গে সব মেয়েদের এমন ঢলে ঢলে পড়াটা ইরামের ভালো লাগছে না। হ্যাঁ, ডিজে হ্যান্ডসাম সুন্দর ছেলে ঠিক আছে, তাই বলে এরকম করতে হবে? এত অ্যাটেনশন দেওয়ার কি আছে ডিজেকে? নিজের মতন আসলেই হয়। অনেক মেয়েরা তাই করছে, নিজের মতন গ্রুপ করে করে নাচছে। বাকিরা অমন কেন হতে পারছে না? এই কারণে এরম কিছুটা উপভোগ করতে পারছে না। উপরন্তু লাউড মিউজিকের কারণে তার মাথাটা ভন ভন করছে। তার এবং সাইবানের নাচের পর আশেপাশের সকলেই মুখই বন্ধ হয়ে গিয়েছে। কেউ আর একটা কথাও বলেনি। অনেকেই বরং এসে ইরামের প্রশংসা করে গিয়েছে। কোথায় নাচ শিখেছে, কি জানে ইত্যাদি। গুঞ্জনের শুরুটা ঠিক তার এবং সাইবানের অসম সম্পর্কের কারণে নয়, বরং হয়েছিল অন্য কারো কূটকীর্তির প্রভাবে, সেটা ইরাম জানে। সেই কূটকীর্তিকারী এখন এমন উন্মত্ত প্রাঙ্গণের ভিতরেও এক কোণে থম মরে বসে আছে। অদূরে তিতলির বিরক্তিপূর্ণ মুখখানা দেখে না চাইতেও খানিক চাপা আনন্দ পেল ইরাম। সেই যে নিজের বান্ধবী লিসাকে বলে এসব ঘটিয়েছে সেটা বোঝাই যায়। না হলে মানুষ সমালোচনা করলেও অমন মুখের উপর বলে খুব কম। সমালোচনা হয় আড়ালে। চলবে। গল্পটি চলাকালীন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।